আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। এদিকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আগামী 3 দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বন পরিবেশ বিষয়ক উপদেষ্টা রেজওয়ানা হাসান। এছাড়া বিগত দিনের বেশ কিছু নথি, দুর্নীতির নথি আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছেন এলজিইডি উপদেষ্টা আসিফ মাহমুদ। সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা জানান তারা। মইদুল ইসলামের রিপোর্ট। সচিবালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা সত্যিই কি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে, সাধারণ মানুষের এমন প্রশ্নের উত্তর দিতেই ডাকা হয় এই সংবাদ সম্মেলন, যেখানে সরকারের 3 উপদেষ্টা তুলে ধরেন অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে পরবর্তী পদক্ষেপের কথা। জানানো হয় ওই ঘটনায় গঠিত তদন্ত রিপোর্ট প্রাথমিকভাবে প্রকাশ করা হবে 3 দিনের মধ্যে। 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন তারা দেবেন। আমরা ওখানে অফিস করি, এটা তো আমাদেরও নিরাপত্তার বিষয়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথির বিষয়। ফলে 3 দিনের মধ্যে তাদেরকে একটা প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। তারা যখন তাদের রিপোর্ট চূড়ান্ত করবেন, আপনারা নিশ্চিত জেনে রাখেন সেই চূড়ান্ত রিপোর্টের কপি আপনারা এবার সবাই পাবেন। সংবাদ সম্মেলনে জানানো হয় আগুনের ঘটনায় পুড়ে গেছে 5টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বেশ কিছু কাগজপত্র, যেখানে রয়েছে বিগত দিনের তদন্তে থাকা দুর্নীতির অনেক ঘটনার চাঞ্চল্যকর নথিপত্র। মোট 5টা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারবো, কিন্তু স্থানীয় সরকার পরিচালনা সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগভাবে হয়, পুরোটাই ফাইলে হয়। সুতরাং যেই শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয়ের পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। সেই কমিটি কাজ করে একটা রিপোর্ট প্রদান করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোনটা রিকভারেবল আর কোনটা রিকভারেবল না। ব্রিফিংয়ে বলা হয় আওয়ামী লীগ সরকার ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ বলে যেসব কথা মানুষের কাছে উপস্থাপন করত তা যে কতটা অসত্য ছিল সেটাই ফুটে উঠেছে সচিবালয়ের আগুনের ঘটনায়। এই আগুনের ঘটনার পরে আমরা দেখলাম যে আসলে যে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটালাইজেশন, এইগুলোর খুব সফল কিন্তু খুব সুফল কিন্তু আমরা কোনো মন্ত্রণালয়ই পাচ্ছি না। নামকাওয়াস্তে একজন কর্মকর্তা, নামকাওয়াস্তে একটু প্রযুক্তি, কিন্তু ডিজিটালাইজেশন বলতে যেটা বোঝায় সেটার কিন্তু কোনো সুফল এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে আমরা আসলে পাচ্ছি না। এছাড়া পুড়ে যাওয়া 5টি মন্ত্রণালয়ের কাজ সচল রাখতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো খবর জানতে আমরা চলে যাচ্ছি সচিবালয়ে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, সচিবালয়ের সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন এবং নতুন আর কি তথ্য আপনার হাতে আছে এই মুহূর্তে? সচিবালয়ে 7 সদস্যের যে কমিটি গঠন করা হয়েছিল এই ক্ষতচিহ্ন ঘোচাতে, সেই কমিটি কিছুক্ষণ আগে সদস্যরা তারা বের হয়ে চলে গেছেন এখান থেকে। তারা বলেছেন যে আগামীকাল সকাল 10টায় তারা আবার বৈঠকে বসবেন এবং তারা তদন্ত গঠন করবেন, তদন্ত তারা করবেন সেটি তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে সচিবালয়ের এক প্রান্তে কিন্তু আলো জ্বললেও অন্য প্রান্ত যে পোড়া ক্ষত রয়েছে, সেই পোড়া ক্ষত কিন্তু এখনটাই অনেকটা নরকে পরিণত হয়েছে, কারণ পুরো ভবনটি এখন বিদ্যুৎ বিচ্ছিন্নই বলা যায়। কিন্তু ক্রাইম সিনের সদস্যরা কিন্তু ভেতরে রয়েছে, সচিবালয়ের ভেতরে। কারোর সাথেই আমাদের অফিসিয়ালি কোনো কথা হয়নি যে তারা আসলে কি দেখছেন বা ভেতরে কি ধরনের নথিপত্র পুড়েছে, কোনো বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়নি। কিন্তু সেখানে ক্রাইম সিন, সিআইডির টিমও কিন্তু রয়েছে। তবে বিকেলের পরপর কিন্তু সচিবালয়ে বিভিন্ন যে গোয়েন্দা সংস্থা এবং যে মন্ত্রী পরিষদের যে সদস্যরা তারা কিন্তু এক এক করে এসেছেন এবং তারা যেটি বলেছেন যে আনঅফিসিয়ালি যে আগামীকালকে তারা আবার তদন্ত করবেন এবং সেটি 3 দিনের মধ্যে তারা একটি রায় জমা দিবেন। এবং আগামী 7 দিনের মধ্যে আরেকটা যে কমিটি গঠন করা হয়েছিল 7 সদস্য কমিটি, তারাও কিন্তু তাদের তদন্ত শেষ করে তারাও এই রেজাল্ট জমা দিবেন যে আসলে ভেতরে কি আসলেই সেটি
সেটি আগুন কি আসলে লাগানো হয়েছে না এমনিতে সেই শর্ট সার্কিট থেকে যে আগুনের সূত্রপাত অনেকে বলছেন সেই ঘটনা ঘটেছে। সব কিছু মিলিয়ে কিন্তু নাশকতা নাকি এটি কোনো ধরনের স্বাভাবিক বিষয় সেটি কিন্তু এখনও বলা যাচ্ছে না। তবে সেই তদন্তের পরে কিন্তু সেগুলো বেরিয়ে আসবে যে আসলে মূল ঘটনা কি। আমরা দেখতে পাচ্ছি যে পুরো ভবনে কিন্তু যে 3 তলা 6, 7, 8 এবং এই যে 3টি ভবন যে পুড়ে গেছে সেখানে কিন্তু ক্রাইম সিনের সদস্যরা কিন্তু এখনও সেখানে রয়েছে। তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সব কিছু যে কী ধরনের অবস্থা রয়েছে। তো আগামীকালকেই মূলত সকাল থেকে যে তাদের কার্যক্রম সেটি শুরু করবেন তদন্ত কমিটিরা। এবং এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির অনেক তথ্য প্রমাণ সচিবালয়ে আছে। সে তথ্য প্রমাণ মুছে ফেলার জন্যই এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে আওয়ামী দস্যুরা বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে বিচারপতি নিয়োগের নীতিমালা নিয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ ও দাবি নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি বলেন, বিচারপতি নিয়োগের কমিশনে বার সভাপতি ও আইনজীবী প্রতিনিধি রাখার যে প্রতিবাদ করেছে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন তা সরাসরি সংবিধানের লঙ্ঘন। এই অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জড়িত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করারও দাবি জানান তিনি। সুপ্রিম কোর্টের রেকর্ড রুমে পর্যাপ্ত নিরাপত্তা দিতে প্রধান বিচারপতিকে আহ্বান জানান বার সভাপতি। ৩৬,৩৬,৯৭,০০০ টাকার অবৈধ সম্পদ এবং ৯৮টি ব্যাংক হিসেবে ৩,১৮১,৫৮,৮৩,০০০ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিপুরের স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের নামেও পৃথক মামলা করেছে সংস্থাটি। এসব মামলায়ও আসামি হয়েছেন নসরুল হামিদ। প্রথম মামলার দুর্নীতি ও ঘুষের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে বিপুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলায় আসামি হয়েছেন নসরুল হামিদ বিপু ও তার ছেলে জারিফ হামিদ। এ মামলায় জারিফের বিরুদ্ধে ২০,৮৭,৬৬,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লটে ৬০ কাঠা জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানা সহ তাদের পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম, দুর্নীতির মাধ্যমে রাজনৈতিক বিবেচনায় রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে তারা এই জমি বরাদ্দ নেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব আহমেদ জয়, মেয়ে সানা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকের নাম রয়েছে। তাদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন। অভিযোগ তথ্যভিত্তিক এবং কমিশনের তফসিলভুক্ত হওয়ায় বিষয়টি কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দুদক। এর আগে বিষয়টি নিয়ে এনটিভিতে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়েছিল। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজ নামে তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে জনাব সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে জনাব রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং ছোট বোনের মেয়ে জনাব আজমিনা সিদ্দিকার নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নং রোড হতে ১০ কাঠা করে মোট ৬০ কাঠা ৬টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্র তৈরি না করে রাজনৈতিক দলের সমালোচনা করছে অন্তর্বর্তী সরকারের অনেকে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা নতুন দল গঠন করে নতুন ষড়যন্ত্র নামছে। রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতারা ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেবার দাবি জানান। নাজিবুর রহমানের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা নতুন দল গঠনে সহযোগিতা করছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় মনোযোগী নয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্যও না। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না, কাজে তারা আমার প্রতিপক্ষ হবে কেন? আমরা ইলেকশন করবো, তারা কি আমাদের বিরুদ্ধে ইলেকশন করবে? তাদের প্রতিপক্ষ তো না আমাদের না। তাদের মিশামিশি কেন এসব কথাবার্তা কিছু বলা হয়? আমরা শুনছি যে একটা রাজকীয় দল করার নাকি চেষ্টা চলছে, কিং পার্টি যেটাকে বলে। তো একই তো, মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যে চেষ্টা করেছেন, শেখ হাসিনা গোয়েন্দাদেরকে দিয়ে যে কাজ করছেন, এখনো তো আমরা সেটা শুনছি। গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষজনকে বলছে যে অমুক অমুক লোকের সাথে আপনারা যোগাযোগ করুন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। হাসিনার দোসররা এখনও সচিবালয়ে বসে আছেন বলে অভিযোগ করেন তিনি। এই 4 মাস অতিবাহিত হলো, এখনো শেখ হাসিনার দোসররা কি করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই, এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না। ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আবারও আনুপাতিক হারে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু বাস্তব ভিত্তিক ও মৌলিক সংস্কার করতে হবে। বিকেলে খুলনার কয়রা উপজেলায় কর্মী সম্মেলনে জামায়াত আমির আরও বলেন, আনুপাতিক হারে নির্বাচন হলে নির্দিষ্ট কোনো দলের হাতে দেশ জিম্মি হবে না। ডাক্তার শফিকুর রহমান বলেন, ভারত শেখ হাসিনাকে পাহারা ও আশ্রয় দিলেও তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে ডুমুরিয়ার পাইক গাছা সহ বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো বাস্তব ভিত্তিক এবং মৌলিক সংস্কার চাই। সংস্কারের সাথে সাথে বর্তমান সরকার যেন নির্বাচনের রোডম্যাপ দেয়। এই নির্বাচন হতে হবে আনুপাতিক হারে। যে দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে, সেই দল তত পার্সেন্ট প্রতিনিধিত্ব করবে। এতে করে 1% ভোটও যদি কোনো দল পায়, সেই দলের যোগ্য লোক থাকলে তারাও গিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। কারো হাতে, কোনো নির্দিষ্ট দলের হাতে দেশ এবং ভোট, এই দুইটা জিম্মি আর হওয়ার আশঙ্কা থাকবে না। বিগত সরকারের ফোলানো ফাপানো অর্থনীতির প্রকৃত চেহারা ফুটে ওঠে জুলাই বিপ্লবের পর। উন্নয়নের বয়ানের আড়ালে পাচারের পাশাপাশি ব্যাংক ও আর্থিক খাতের ভয়াবহ চিত্র উঠে আসে জাতির সামনে। ভঙ্গুর সেই অর্থনীতিকে এখন টেনে তোলার চেষ্টায় ব্যস্ত অন্তর্বর্তী সরকার। সংস্কারের পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের চেষ্টা চলছে জোরে সোরে। তবে মূল্যস্ফীতির অঙ্কটা এখনও দৌড়াচ্ছে পাগলা ঘোড়ার মতো। তাই নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করাটা এখন বড় চ্যালেঞ্জ সরকারের সামনে। বিদায়ী বছরের অর্থনীতির গতি প্রকৃতি জানাচ্ছেন হাসানুর শাওন। ব্যাংক থেকে শেয়ার বাজার, মেগা প্রকল্প থেকে গ্রামের সরু রাস্তা,
গত 15 বছরে প্রায় সবখানেই সীমাহীন অনিয়ম আর দুর্নীতির খেসারত খাদের কিনারে অর্থনীতির অনেক সূচক। এমন এক বাস্তবতায় ছাত্র জনতার জুলাই বিপ্লব আর 5 আগস্ট পরবর্তী সময়ে আর্থিক খাতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি অন্তর্বর্তী সরকার। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের প্রুডেন্সিয়াল নর্ম আর ম্যানেজমেন্ট নর্ম পরিপালন করে না। পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে আর্থিক খাতের অনিয়ম দুর্নীতি বের করতে গঠন হয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি, যার রিপোর্টে উঠে আসে আঁতকে ওঠার মতো সব তথ্য। শ্বেতপত্রের তথ্য মতে গত 15 বছরে দেশে চোরতন্ত্র কায়েম করে অন্তত 28 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি লুট বা দুর্নীতি হয়েছে ব্যাংক, অবকাঠামো এবং বিদ্যুৎ খাতে, আর উন্নয়ন প্রকল্পের 40%ই তছরূপ হয়েছে। আগামী দিনে এই রকম পরিস্থিতিকে যদি আমরা আটকাতে চাই, যদি আমরা এর পুনরাবৃত্তি না চাই, তাহলে রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ী এই 3 ক্ষেত্রেই আমাদের জবাবদিহিতা শক্তিশালী করতে হবে। এই 3 ক্ষেত্রেই আমার স্বচ্ছতার ক্ষেত্রে অগ্রগতি আনতে হবে। বিদ্যমান চ্যালেঞ্জগুলো মাথায় নিয়েই আর্থিক খাতের সংস্কারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সেক্ষেত্রে দায়িত্ব নেওয়ার পর নতুন গভর্নর ডক্টর আহসান এস মনসুর জানান 10টির মতো ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। ব্যাংকগুলোতে দেখা যায় নতুন সংকট, দুর্বল ব্যাংকগুলোর অনেক শাখায় নগদ টাকার লেনদেনও বন্ধ হয়ে যায়। দুশ্চিন্তাগ্রস্ত গ্রাহকদের আস্থা ফেরাতে আর ব্যাংকগুলোকে বাঁচাতে বিশেষ নজরদারির পাশাপাশি নেওয়া হয় তারল্য সংকট কাটানোর নানা উদ্যোগ। এছাড়া ব্যাংকগুলোতে খেলাপি ঋণের আসল চিত্র বের হয়ে আসছে এখন, যা ইতিমধ্যে ছাড়িয়েছে 2,85,000 কোটি টাকা। বর্তমানে যে ব্যাংকিং কোম্পানি আইন আছে সেটা যথেষ্ট না, মানে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আর্থিক খাতে যে কর্মসূচিগুলো, উদ্যোগ যেগুলো নেওয়া হয়েছে সেগুলো যাতে আর দেরি না হয়, সময় মতো এগিয়ে যায়, সেটা নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবের পরপর দেখা দেয় ডলার সংকট, যাতে টান পড়ে রিজার্ভে। পরবর্তীতে রেমিটেন্স আর রপ্তানির ইতিবাচক প্রবৃদ্ধিতে কিছুটা বাড়ছে রিজার্ভ, স্বাভাবিক হচ্ছে বৈদেশিক বাণিজ্য। তবে অনেক শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ বেশ ভুগিয়েছে অন্তর্বর্তী সরকারকে, আর এতে ভাবমূর্তিও নষ্ট হয়েছে বিদেশে। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসলেও এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশা নিরাশার দোলাচলে ব্যবসায়ীরা, যাতে স্থবিরতায় বিনিয়োগ। সরকার যে সমস্ত সংস্কারের ভিতরে ব্যাপৃত আছে, সেই সংস্কারের ভিতরে প্রত্যক্ষভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনার সংস্কার কিন্তু নাই। 2025-এর দেখার বিষয় হলো কিভাবে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী হবে, কিভাবে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষিত হবে, এবং একই সাথে শিল্প এবং সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতখানি উন্নত হবে। বিদায়ী বছরে অর্থনীতিকে সবচেয়ে বেশি ভুগিয়েছে অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্য পরিস্থিতি আর এর প্রভাবে সৃষ্ট উচ্চ মূল্যস্ফীতি। ডিম, মুরগি, আলু, পেঁয়াজ, চালসহ বেশিরভাগ নিত্যপণ্যের দামের লাগাম ছাড়া ঊর্ধ্বগতিতে সংকটে পড়েছেন কম আয়ের মানুষেরা। মূল্যস্ফীতির অঙ্কটা নামাতে হিমশিম খেতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। গত নভেম্বরে তো খাদ্য মূল্যস্ফীতি পৌঁছেছে প্রায় 14%। সংকোচনমূলক মুদ্রানীতি, শুধু সেটা দিয়েই খাদ্য মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনা যাবে এটা আশা করা যায় না। বাজার ব্যবস্থাপনা এটাই আমার মনে হয় একটা বড় কারণ, যার ফলে এটাকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। অনেকগুলো কর্মসূচি আছে যেগুলো দরিদ্র মানুষকে সরাসরি সহায়তা দেয়, ওইখানে তো কোনো রকম কাটছাট করার সুযোগ নাই। বিদায় বছরের মাঝামাঝি 2024-25 অর্থ বছরের জন্য প্রায় 8 লাখ কোটি টাকার যে বাজেট দিয়েছিল আওয়ামী লীগ সরকার, তার প্রায় সব লক্ষ্যমাত্রা নিয়েই ছিল বিতর্ক আর সমালোচনা। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এসব লক্ষ্যমাত্রা অর্জন এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনা ঠিক রাখাটা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসবের পাশাপাশি বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের চাপও সামলাতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। এমন সব চ্যালেঞ্জ উতরে নতুন বছরে একটি সুশৃঙ্খল আর্থিক খাতের পথে হাঁটতে হবে বাংলাদেশকে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর।
উৎপাদন মৌসুমের শুরুতে কক্সবাজারে মাঠ পর্যায়ে লবণের হঠাৎ দরপতন, এতে করে চাষিরা পড়েছে বিপাকে। লবণের দরপতনের জন্য মিল সিন্ডিকেটদের কারসাজিকে দায়ী করেছেন লবণ চাষিরা। তারা বলছেন মন প্রতি 200 থেকে 250 টাকা বেচাকেনা হচ্ছে লবণ। 1 মণ লবণ উৎপাদনে মাঠ পর্যায়ে খরচ হয় 350 টাকা থেকে 400 টাকা। বিসিকের দেয়া তথ্য মতে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী অঞ্চলের 68,000 একর জমিতে এই মৌসুমে লবণ চাষ হচ্ছে। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর ক্রিকেট। বিপিএলে সাকিব আল হাসানের অনুপস্থিতি হতাশাজনক মনে করেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে না পেলেও দল নিয়ে সন্তুষ্ট চিটাগাং কিংসের কোচ শন টেইট। মিরপুরে নিজ নিজ দলের অনুশীলন শেষে এসব কথা বলেন দুই দলের কোচ। কুসরুল ইয়াসিরের রিপোর্ট। বিপিএলকে সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলন করেছে ঢাকা ক্যাপিটালস। জাতীয় দলে থাকা এবং এনসিএলে খেলা ক্রিকেটাররা ছিলেন না, বিদেশি ক্রিকেটাররাও যোগ দেননি দলের সাথে। তাই প্রথম দিনে ঢিলেঢালা অনুশীলনে সময় কাটালো ঢাকা। জাতীয় দল কিংবা বিসিবির দায়িত্ব না থাকায় এবার বেশ নির্ভার ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন। ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ প্রতিযোগিতা, অথচ দেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব না থাকায় কিছুটা ফিকে লাগছে সাবেক এই অধিনায়কের। একটু তো প্রভাব ফেলবেই। সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার, তো নো ডাউট। পলিটিক্স করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না। দেশের একটা প্লেয়ারও দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা খেলতে পারবে না। ডেফিনেটলি প্লেয়াররাও অনেক হতাশ আমার মনে হয়, যদিও সবাই হয়তো মাইকের সামনে বলতেও পারে না এভাবে। বাট আমি মনে করি সব প্লেয়াররাই একটু ফ্রাস্ট্রেটেড। সাকিব ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য প্লেয়ার্স। 2013 সালে চিটাগংয়ের জার্সিতে বিপিএলের অভিষেক হয়েছিল শন টেইটের। এবার সেই দলের কোচের দায়িত্ব পাওয়ায় রোমাঞ্চিত সাবেক অস্ট্রেলিয়ান এই পেসার। স্কোয়াডে নাম থাকলেও সাকিবকে পাওয়া প্রায় অনিশ্চিত কিংসদের। তবে এ নিয়ে খুব বেশি ভাবছেন না দলের কোচ। যেটা আমার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে ভাবছি না। দলে যারা রয়েছে তাদের নিয়ে ছক কষছি। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আশা করি আমরা সঠিকভাবে পরিকল্পনা কাজে লাগাতে পারবো। 30 ডিসেম্বর রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের এবারের আসর। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।